আসসালামু আলাইকুম। আমি জেবা ফাহমিদা আজকে আবার লাইভ হয়ে গিয়েছি দ্য জার্নি অফ এইচএসসি পাঠশালা গ্রুপ থেকে। অনেক দিন পর আজকে আবার লাইভ হয়ে গেলাম। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল বোটানি চ্যাপ্টার 9টা পড়ানোর জন্য। ঠিক আছে? তো আমার কাছে কেন জানি পার্সোনালি মনে হয় বোর্ডে পড়ানোর থেকে খাতায় আমি লিখে লিখে পড়ালে নোটটা আর কি একটু ভালো হয়। হ্যাঁ, বোর্ডে তো আমি যখন লিখতে থাকি বোর্ডে তো তোমরা আমাকেই বেশি দেখতে পারো, তাই না? আর খাতা যদি আমি লিখি খাতাটাই তোমরা ভালো করে দেখো। তো আর ক্লাস শেষে যদি আমি খাতার ছবিগুলো তোমাদেরকে দিয়ে দিই তোমাদের জন্য আরও বেশি ভালো হয়। তো তোমরা কি করবে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আজকে উদ্ভিদ প্রজননের একটা অনেক ভালো, অনেক বেশি ভালো ক্লাস তোমরা পেতে যাচ্ছ ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা কিন্তু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। যারা যারা এইচএসসি দিবে, এইচএসসি পরীক্ষার্থী, তারা সবাই এই চ্যাপ্টারটা ক্লাস করে তাদের অনেক উপকার হবে। ঠিক আছে? তাজকিয়া তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাহিদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আজকে আমরা শুরু করে দিই। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দাও, শেয়ার দিয়ে দাও। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি তাহলে। তো প্রথমত প্রজনন ব্যাপারটা কি? প্রজনন, আমরা যেরকম মানুষের যেরকম প্রজনন থাকে, সকল প্রাণীদেরও প্রজনন ব্যাপারটা থাকে, সেরকম উদ্ভিদের যেহেতু প্রাণ আছে, উদ্ভিদেরও কিন্তু কি থাকে, প্রজনন ব্যাপারটা থাকে। ঠিক আছে? প্রজনন ব্যাপারটা থাকে। তাহলে উদ্ভিদের প্রজনন বলতে আমরা কি বুঝি? প্রজনন বলতে আমরা বুঝি একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মাতৃ উদ্ভিদ থেকে কি হবে, একটি অপত্য উদ্ভিদ জন্ম নিবে। অপত্য উদ্ভিদ জন্ম নিবে এবং সেটা কিসের মাধ্যমে? শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে। শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে কি নিবে? মাতৃ উদ্ভিদ থেকে কি জন্ম নিল? অপত্য উদ্ভিদ জন্ম নিল। ঠিক আছে? এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই প্রজননের উদ্দেশ্য কি? প্রজননের উদ্দেশ্য কি? প্রজননের উদ্দেশ্য হচ্ছে ভ্রূণের একটা স্পার্ম আর একটা ওভাম, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলে কি তৈরি করে, তাই না? জাইগোট তৈরি করে। জাইগোটটাই তো ভ্রূণ হয়। তো এই যে ভ্রূণের গঠন, বিকাশ, বিকাশ আর একটা কি? প্রকাশ। গঠন হবে, বিকাশ হবে এবং প্রকাশ হবে। এটাই হচ্ছে কিন্তু কি প্রজননের উদ্দেশ্য। ঠিক আছে? ভ্রূণের গঠন, বিকাশ ও প্রকাশ। তাহলে বেসিক যদি আমাদের জানতে হয় মানে প্রজনন কাকে বলে, প্রজননের উদ্দেশ্য কি, এগুলো হচ্ছে এই দুইটা। আরেকটা এমসিকিউতে আসার মতো আছে, মানে একদম বেসিক লেভেল থেকে, সেটা হচ্ছে প্ল্যান্ট এমব্রায়োলজি কি? আমরা এই যে ভ্রূণের কথা বললাম, এই ভ্রূণ ইংলিশ কি? ভ্রূণ ইংলিশ হচ্ছে এমব্রায়ো। তাহলে যে শাখায় এই ভ্রূণ বা এমব্রায়ো নিয়ে আলোচনা করা হয়, উদ্ভিদের যে শাখায় বা যে স্টাডিতে আমরা কি করি, উদ্ভিদের ভ্রূণ নিয়ে, বিকাশ নিয়ে, সৃষ্টি নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করি, সেটাকেই বলা হয় প্ল্যান্ট এমব্রায়োলজি। সেটাকে কি বলা হয়? প্ল্যান্ট এমব্রায়োলজি। তাহলে যেখানে এমব্রায়ো অথবা ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে প্ল্যান্ট এমব্রায়োলজি। এখন ভ্রূণ নিয়ে আলোচনা বলতে কি? ভ্রূণ নিয়ে আলোচনা হচ্ছে তোমার ভ্রূণেরটা কিভাবে সৃষ্টি হবে, হ্যাঁ, কিভাবে গঠিত হবে ভ্রূণটা, কিভাবে বিকাশ ঘটবে, এই আলোচনাগুলোকে কি কোথায় করা হয়? প্ল্যান্ট এমব্রায়োলজিতে করা হয়। ওকে? আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথা কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা, ভয়েস এবং ক্লিয়ার কিনা। সুহার রহমান, ওয়ালাইকুম আসসালাম আপু। একটু জানাও যে আমার কথা এবং ভিডিও ক্লিয়ার কিনা। ইনশাল্লাহ আজকে উদ্ভিদ প্রজননের থেকে তোমাদের অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে
এবং এই চ্যাপ্টারের ধারাবাহিক ক্লাসগুলো করলে এই চ্যাপ্টারটা তোমার এই ফ্রি লাইভ ক্লাস থেকেই শেষ হয়ে যাবে। ওকে, তো উনি লিখেছো একদম ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো এতটুকু আমরা বুঝলাম। হ্যাঁ, এতটুকু আমরা বুঝলাম। এখন আসো প্রজননের শ্রেণী বিভাগটা আমরা করে ফেলি। প্রজননকে কয় ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, প্রজননকে কয় ভাগে ভাগ করা যায়? তো প্রজননকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রজনন মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেক্সুয়াল বা যৌন প্রজনন, আর একটা হচ্ছে তোমার অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল প্রজনন। হ্যাঁ, যেটা যৌন পদ্ধতিতে হয় যৌন, যেটা অযৌন পদ্ধতিতে হয় মানে যৌন কোনো পদ্ধতি ব্যবহৃত হয় না, আমরা আসছি সেগুলোতে। আর এই যৌন আর অযৌন ছাড়াও আরেকটা স্পেশাল পদ্ধতি কিছু কিছু প্ল্যান্টসে দেখা যায়, সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে কি? যেমন ধরো যৌন প্রক্রিয়াটাতে তো নিষেক হবে, তাই না? নিষেক, ফার্টিলাইজেশন হইতেই হবে যৌন প্রক্রিয়ায়। অযৌন প্রক্রিয়াতে হচ্ছে তোমার গাছের নিজের যে ডালপালা অঙ্গ, সেখান থেকেই হয়ে যাবে প্রজনন। কিন্তু পার্থেনোজেনেসিসে কি হবে? নিষেক ছাড়াই একটা ভ্রূণ সৃষ্টি হয়ে যাবে। এই জন্যই এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রজনন। এখন যৌন প্রজনন সেটা আবৃতবীজী উদ্ভিদদের ক্ষেত্রে কি ধরনের হয়? এটা অনেক বেশি এমসিকিউতে আসে, তো এই জন্য হচ্ছে এটা এখানে লিখেই দিচ্ছি। আবৃতবীজী উদ্ভিদদের ক্ষেত্রে উগ্যামাস ধরনের হয়। উগ্যামাস ধরনের হয়। আর যেটা অযৌন, সেটা কিভাবে হতে পারে? অযৌনর অনেকগুলো প্রক্রিয়া আছে। অযৌনর মধ্যে তোমার মেইনলি দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে তোমার স্পোর প্রোডাকশনের মাধ্যমে, রেণু উৎপন্ন করে, এটাকে আমি স্পোর প্রোডাকশন। আর একটা হচ্ছে তোমার অঙ্গজ প্রজনন। আর এই যে আমাদের পার্থেনোজেনেসিস, এটাও দুই রকম হতে পারে। একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এই যে আমি লিখলাম, এটাই হচ্ছে আমাদের প্রজননের যে ছকটা বা শ্রেণীবিভাগের যে ছকটা, সেই শ্রেণীবিভাগের ছকটা লেখা হয়ে গেল। প্রজনন যৌন, অযৌন আর বিশেষ সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এখানে লিখে নিতে পারো যে এটা হচ্ছে বিশেষ ধরনের প্রজনন। তাহলে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এছাড়াও আরেকটা বিশেষ প্রজনন দেখা যায়, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এখন আসো, এই যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে যে বললাম যে উগ্যামাস ধরনের হয়, তো এই উগ্যামাস বিষয়টা কি? উগ্যামাস নিয়ে আমরা একটু আসি। সঞ্জিত রয় লিখেছে স্পোর কি? স্পোর হচ্ছে ভাইয়া রেণুর কথা তো তোমরা শুনেছো। ওই রেণু উৎপন্ন করার মাধ্যমে যে প্রজননটা হয়, সেটাই হচ্ছে স্পোর। তো স্পোর কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, আমি একটু পরে ছবি এঁকে ডিটেলস বুঝিয়ে দিব। এখন আসো আমরা প্রথমত এই যে উগ্যামাস বললাম আবৃতবীজী উদ্ভিদে, এই উগ্যামাস কথাটা কি, উগ্যামাস কথাটা একটু বিশ্লেষণ করে পড়ি। তাহলে উগ্যামাস হচ্ছে তোমার অ্যানিসোগামী অথবা হিটারোগামী এটার একটা ফর্ম। এখন অ্যানিসোগামী, হিটারোগামী, এটা আবার কি? তো হিটারোগামী যে জিনিসটা, হিটারোগামী মানে কি জানো? যখন হচ্ছে ভিন্ন ভিন্ন একটা মানে গ্যামেট, যখন দুইটা ভিন্ন ভিন্ন থাকবে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, তাহলে কি দুইটা ভিন্ন ভিন্ন গ্যামেট হলো না? তো যখন দুইটা ভিন্ন ভিন্ন গ্যামেট থাকবে, তখন সেটাকে আমরা বলি হিটারোগ্যামি। তো এরকম হিটারোগ্যামিরই একটা রূপ হচ্ছে তোমার এই উগ্যামি বা উগ্যামাস, যেটাকে আমরা বলছি। তাহলে হিটারোগ্যামি হচ্ছে যেখানে দুইটা ভিন্ন ভিন্ন গ্যামেট থাকবে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, একটা পুরুষ গ্যামেট একটা স্ত্রী গ্যামেট। তো এই হিটারোগ্যামিরই একটা ফর্ম হচ্ছে ওগ্যামি। কিন্তু ওগ্যামির কিছু শর্ত আছে। ওগ্যামির শর্তগুলো কি? প্রথম শর্ত হচ্ছে ওগ্যামিতে যে ফিমেল গ্যামেটটা থাকবে,
বা স্ত্রী গ্যামেট যেটা থাকবে, ফিমেল গ্যামেট, সেটা হচ্ছে তোমার বড় হবে, অনেক বড় হবে, সেটা নিশ্চল হবে, সেটা চলাচল করতে পারবে না, ঠিক আছে। আর যেটা মেল গ্যামেট থাকবে বা পুরুষ গ্যামেট থাকবে, হ্যাঁ, সেটা কেমন হবে? সেটা হবে তোমার ছোট এবং সচল। তাহলে এরকম ধরনের যে মানে প্রসেসটা, হ্যাঁ, এরকম ধরনের যে যৌন প্রজননটা, সেটাকেই বলা হয় উগ্যামি বা উগ্যামাস, যেখানে ফিমেল গ্যামেটটা বড় এবং নিশ্চল থাকে, মেল গ্যামেটটা ছোট এবং সচল থাকে, ঠিক আছে। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে, কোনো রকম কনফিউশন হয়, তাহলে সাথে সাথে আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, সাথে সাথে আমাকে কমেন্টে জানাবে, তাদেরকে আমি অ্যান্সার দিয়ে দেব। ওকে, তাহলে ওগ্যামিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আসলে বোটানি ক্লাস নেওয়ার হচ্ছে কি, আমি হচ্ছে এই পর্যন্ত লাইভে যে কয়টি ক্লাস নিয়েছি, পরিপাক তন্ত্রের ওপর, তারপর হচ্ছে আরেকটা কি নিলাম, রক্ত সংবহন তন্ত্রের ওপর, এগুলো ক্লাস বেশি নিয়ে ফেলেছি। তো আমাকে মেসেঞ্জারে সবাই অনেকেই চাচ্ছে যে আপু বোটানির ক্লাস দেন, বোটানির ক্লাস দেন। বোটানির ক্লাস কোষ রসায়নের 2টা দিয়েছি। তো উদ্ভিদ প্রজননটা আসলে শর্ট সিলেবাসের ইনক্লুডেড একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে স্টুডেন্টদের এখন দরকার হচ্ছে। তো তাদের অনুরোধই মূলত আজকে এই উদ্ভিদ প্রজননের ক্লাসটি নেওয়া। আচ্ছা, মাইশা মামুন 21 লিখেছো অ্যানাইসোগ্যামি কি? অ্যানাইসোগ্যামিও আপু হচ্ছে এই উদ্ভিদ প্রজনন, যৌন প্রজনন যে, এটার একটি ধরন। এই হিটারোগ্যামিকেই অ্যানাইসোগ্যামি বলে, যেখানে ভিন্ন ভিন্ন 2টি গ্যামেট থাকে। আচ্ছা, তাহলে আমি প্রসিড করি নেক্সট পড়াতে। এখন এই যে আমি বললাম আবৃতবীজী উদ্ভিদ, আবৃত বীজি উদ্ভিদ, এদের ক্ষেত্রে কেমন হবে, এদের ক্ষেত্রে যৌন প্রজননটা কেমন কেমন হবে বললাম। প্রথম কথা বললাম যে কি হবে, উগ্যামাস হবে, উগ্যামাস হবে। আচ্ছা, আর কি কোনো কিছু আছে? আর হচ্ছে এদের যে প্রজননটা, এদের প্রজননটা কিসের মাধ্যমে হবে? বীজের মাধ্যমে হবে। প্রজনন হবে বীজ বা সিডের মাধ্যমে। কাদের মধ্যে বীজ বা সিডের মাধ্যমে হবে? যারা কিনা একবীজপত্রী বা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাদের মধ্যে। একবীজপত্রী অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজের মাধ্যমে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু একটা ছবিতে দেখি, মানে কিভাবে হয়, এটা বেসিক ধারণা নিয়ে নেই। মনে করো একটা পরিণত গাছ, পরিণত উদ্ভিদ, ঠিক আছে। পরিণত উদ্ভিদ, পরিণত উদ্ভিদের মধ্যে থেকে আসলো ফুল, পরিণত উদ্ভিদের যে ফুল, সেই ফুলটা, পরিণত উদ্ভিদের ফুল থেকে কি হবে জানো? পরাগায়ন হবে, পরাগায়ন হবে। তোমরা তো সবাই 9-10-8 ক্লাস 8-এ মেইনলি পরাগায়ন পড়ে আসছো। পরাগায়ন সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে, যে একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন রেণু ট্রান্সফার হয়, সেটাকে কি বলে? পরাগায়ন বলে, তাই না? তাহলে পরিণত উদ্ভিদের ফুল, সেখানে পরাগায়ন যদি হয়, পরাগায়ন হওয়ার পরেই কি ঘটবে? নিষেক ঘটবে। নিষেক ঘটার পর কি হবে? নিষেকের পর সেখান থেকে ফল সৃষ্টি হবে, এবং ফল সৃষ্টি হওয়ার পর ফল থেকে আমরা বীজ পাবো, এবং সেই বীজটা থেকেই আবার কি হবে? নতুন উদ্ভিদ তৈরি হবে, নতুন উদ্ভিদ তৈরি হবে। দেখো, সমগ্র প্রসেসটা কিন্তু এতটাই সিম্পল, সমগ্র প্রসেসটা এতটাই সিম্পল যে পরিণত ফুল, তারপর পরাগায়ন, নিষেক, ফল, বীজ, নতুন উদ্ভিদ, মানে এটা হচ্ছে তোমার সমগ্র প্রসেসটা, ঠিক আছে। এখন এই যে প্রসেসটা, এটার মাঝখানের যে ভিতরের যে স্টেপগুলা, সেগুলাই আমরা আস্তে 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 পড়বো। সেটার জন্য আমাদের যে আরেকটা বেসিক কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে একটা ফুলের সমস্ত অংশ, একটা কমপ্লিট ফ্লাওয়ারের বিভিন্ন অংশ, সেটা আমাদের লাগবে। আচ্ছা, ওকে। হাসান আলী লিখেছো এটা কি শর্ট সিলেবাসের অনুসারে? জি ভাইয়া, এটা শর্ট সিলেবাসে আছে। যাদের শর্ট সিলেবাস না, মানে যারা ফার্স্ট ইয়ার, তাদের যে লাগবে না এমন না, তাদের তো সব সিলেবাসই থাকবে। তো তারাও হচ্ছে ক্লাসটা দেখো, যত বেশি তুমি অ্যাডভান্স থাকবা ততই তো ভালো, তাই না? এখন যদি কিছু করার না থাকে, ক্লাসটা দেখে ফেলো, ক্লাসটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। ওকে,
আচ্ছা, সঞ্জিত রয়, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে হচ্ছে আমরা ফ্লাওয়ার্সটা পড়ে ফেলি, একটা ফুল, ফুল কেমন হতে পারে, একটা কমপ্লিট ফুল সেটা দেখে ফেলি। তাহলে দেখো ফুলটা আমি কিভাবে আঁকি। আঁকলাম। এরপর এখান দিয়ে ফুলের পাপড়িগুলো এঁকে দিচ্ছি। শোনো, তোমাদের যারা ফার্স্ট ইয়ার আছো তাদের অন্য চ্যাপ্টার লাগলে আমাকে জানাবা। ওকে, যারা আমাকে আগে জানিয়েছে তাদের ক্লাস কিন্তু আমি নিচ্ছি। গতকালকে আমাকে আরো একজন ভাইয়া বলেছিল যে রুই মাছ, ঘাসফড়িং এগুলো নিতে নিতে পারতাম, কিন্তু আরেকজনকে আগেই কথা দিয়ে ফেলেছি, আরেকজন বলতে আরো কয়েকজনকে, যে উদ্ভিদ প্রজনন নিব। এই জন্য উদ্ভিদ প্রজননটাই আজকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো কি আঁকলাম, ফুল এঁকে ফেললাম, তাই না? এটা একটা ফুল, একটা ফুলের মধ্যকার পার্ট, যদিও খালি চোখে ফুল দেখতে এরকম না। যদি আমরা ভালো করে ফুলটা দেখি ভিতরের পার্টস গুলো, তাহলে আমরা এরকম পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি প্রত্যেকটা জিনিস আলাদা করে 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 আঁকবো, যে প্রত্যেকটা পার্ট কি কি। এই যে ফুল আঁকলাম, ফুলের প্রত্যেকটা পার্ট কি কি। তাহলে এই যে এগুলো এগুলো হচ্ছে তোমার পাপড়ি, এগুলো হচ্ছে পাপড়ি। তারপর এই যে এটা এটা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরাগধানী। পরাগধানী। আমি চাইবো তোমরা বাংলা টার্মের পাশাপাশি ইংলিশ টার্মটাও শিখবে, কারণ আলটিমেটলি ইংলিশ টার্মটাই আমাদের কাজে লাগবে। হায়ার স্টাডিজে বাংলা টার্ম কোনো দরকারই হয় না। এরপরে এটা হচ্ছে কি, গর্ভাশয়। গর্ভাশয়, বা এটাকে আমরা বলতে পারি ওভারি। আর তোমাদের বইতে ইংলিশ টার্ম আছে, তো যে কোনো সময় যে এমসিকিউ ইংলিশ টার্ম দিয়ে চলে আসতে পারে, তখন তো কিছু করার থাকবে না। তারপরে এটা হচ্ছে পুংদণ্ড। পুংদণ্ড, ওকে। তারপরে এই যে এইগুলো হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ বা ক্যালিক্স। বৃত্তাংশ বা ক্যালিক্স। এটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ, ঠিক আছে, পুষ্পাক্ষ। তাহলে আর কি বাকি আছে? এটা হচ্ছে স্টিগমা, এটাকে বলা হয় স্টিগমা। তারপরে অ্যান্থার তো বললাম। অ্যান্থারের এই যে এই দুইটা দেখো, দুইটা অ্যান্থার, কিন্তু দুইটা অ্যান্থারের মাঝখানে এইখানে একটা কানেকটিভ একটা জায়গা আছে, এই যে এটা আর এটা। হ্যাঁ, এই সবুজ যে আঁকলাম, এটা আর এটাকে সংযুক্ত করতেছে। তো যেটাকে সংযুক্ত করছে এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে তোমার যোজনী। এটাকে বলা হয় যোজনী। যোজনী, যোজনী বলা হয়। আচ্ছা, আর কি, আর কি বাকি আছে আমাদের বলা? স্টিগমা আঁকলাম। আচ্ছা, আর এটা আছে যে এটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্টাইল। স্টাইল। এখন দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এলএস অফ এ ফ্লাওয়ার, বা একটা একটা পরিণত ফুলের, একটা আদর্শ ফুলের লম্বচ্ছেদ। একটা আদর্শ ফুলের লম্বচ্ছেদ। আদর্শ ফুলের লম্বচ্ছেদ। কি কি পেলাম? পুষ্পাক্ষ পেলাম, বৃত্তাংশ পেলাম, গর্ভাশয় বা ওভারি পেলাম। এই গর্ভাশয় বা ওভারিটাই হচ্ছে তোমার যে স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। তো স্ত্রী গ্যামেটোফাইটের আরো কিছু পার্টস আছে, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে স্টিগমা। ঠিক আছে, আমাকে একটু লিখো তো স্টাইল আর স্টিগমার বাংলা কি, যারা যারা পারো। দেখি কয়েকজন এটার বাংলা পারো, স্টাইল আর স্টিগমা। এই যে এটা স্টিগমা, এটা হচ্ছে স্টাইল। স্টিগমাকে কি বলে, স্টাইলকে কি বলে? তারপর হচ্ছে পুং গ্যামেটোফাইটের যে পার্টগুলা কি কি পেলাম দেখো, এই পুরাটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের পার্ট। তো পুং গ্যামেটোফাইটের মধ্যে এটা হচ্ছে তোমার পরাগধানী বা অ্যান্থার। পরাগধানী বা অ্যান্থারকে কানেকশন করছে যেটা, যোগ করছে যেটা, সেটার নাম হচ্ছে যোজনী। তো এটা যে একটা দণ্ড দিয়ে আছে, এটাকে বলা হয় পুংদণ্ড। ঠিক আছে, তাহলে আসো আলাদা করে আমরা পার্টগুলো লিখি। আলাদা করে
আমরা পার্টগুলো একটু লিখে ফেলি যে স্ত্রী গ্যামেটোফাইটের আর পুং গ্যামেটোফাইটের অংশগুলো কি কি। ঠিক আছে, তোমরা এখন আমার ছবিটা দেখো। ফুল খাতা যারা দেখতে পাচ্ছ না তাদেরটা হচ্ছে আমি আবার ছবি তুলে ক্লাস শেষ করে দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, হোসেন শওকত লিখেছে গর্ভদণ্ড। গর্ভদণ্ড হচ্ছে ভাইয়া এই স্টাইলের নাম। স্টাইল অর্থ হচ্ছে তোমার এই গর্ভদণ্ড। আর স্টিগমা কি বলো? স্টিগমা, স্টিগমা হচ্ছে তোমার গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, হ্যাঁ, গুড মেরুনা, মেরি গুড। তাহলে সব তোমরা পারোই, তোমরা মোটামুটি সবই পারো। তাহলে আসো আদর্শ ফুলের যে স্ত্রী গ্যামেটোফাইটের অংশগুলো সেগুলো পড়ি। স্ত্রী গ্যামেটোফাইট কি কি বললাম? গর্ভমুণ্ড, তারপর হচ্ছে গর্ভদণ্ড, আর হচ্ছে গর্ভাশয়। তাহলে দেখো সবই গর্ভ গর্ভ, হ্যাঁ, এটা মনে রাখা যাবে যে স্ত্রী গ্যামেটোফাইটের সাথে যা যা আছে সবই গর্ভ গর্ভ দিলাম। আর একটা হচ্ছে পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট, পুং গ্যামেটোফাইটের মধ্যে যেগুলো ছিল কি কি ছিল? পরাগধানী, পরাগধানী, তারপর পেয়েছিলাম একটা যোজনী, আর কি পেয়েছিলাম? পুংদণ্ড, পুংদণ্ড। তাহলে এগুলো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের অংশ, এগুলো হচ্ছে পুং গ্যামেটোফাইটের অংশ। ওকে, এবং এগুলোকেই কিন্তু আমি যেগুলো লিখলাম, ফুলের তো বিভিন্ন পার্টস থাকে আরো, দেখলাম না যে বৃত্তাংশ। আচ্ছা, আমার ভিডিওটা কি একটু আনক্লিয়ার? এটা মনে হয় নেটওয়ার্কের কারণে হচ্ছে, নেটওয়ার্ক মাঝে মাঝে ড্রপ করে, বুঝছো? ঠিক হয়ে যাবে, ব্লারটা ঠিক হয়ে যাবে। এটা আংশিক সময়ের জন্য ব্লার হয়, এটা আবার ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে স্ত্রী গ্যামেটোফাইট আর পুং গ্যামেটোফাইট এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অংশ, অত্যাবশ্যকীয় অংশ একটা ফুলের। এছাড়াও ওই এসেনশিয়াল পার্টস এগুলো আর কি, আর অ্যাক্সেসরি পার্টস বা সহায়ক অংশ আরো থাকে, ওই যে পুষ্পাক্ষ, বৃতি, হ্যাঁ, তারপর পাপড়ি, এগুলো হচ্ছে তোমার সহায়ক অংশ। তাহলে অত্যাবশ্যকীয় অংশ যেগুলা সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে পড়ে ফেললাম। এখন আসো ওই যে রেণু বা স্পোর, যেটা নিয়ে সঞ্জিত কোশ্চেন করেছিলে যে রেণু বা স্পোর কি, রেণু বা স্পোর কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু পড়ে ফেলি, সেটা আমরা পড়ে ফেলি। ঠিক আছে, তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা পুং গ্যামেটোফাইট বিকাশ করার জন্য কি লাগে? একটা পুং গ্যামেটোফাইট বিকাশের আগে আমাদের পরাগ রেণুর বিকাশ হওয়া লাগে। কিসের বিকাশ হওয়া লাগে? পরাগ রেণুর বিকাশ হওয়া লাগে। তো পরাগ রেণুর যে বিকাশ হবে, পরাগ রেণুটা কোথায় থাকে? পরাগ রেণুটা কোথায় থাকে? রেণুস্থলিতে থাকে, রেণুস্থলিতে থাকে। তাহলে পরাগ রেণুর বিকাশ মানে কার বিকাশ? রেণুস্থলীর বিকাশ। এটাকে ইংলিশে কি বলা হয়? ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরেঞ্জিয়া, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরেঞ্জিয়া। ঠিক আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়া বলা হয়। রেণুস্থলীকে কি বলা হয়? মাইক্রোস্পোরেঞ্জিয়া বলা হয়। তাহলে মাইক্রোস্পোরেঞ্জিয়া বা রেণুস্থলী জিনিসটা কি? রেণুস্থলী হচ্ছে, রেণুস্থলী হচ্ছে, রেণুস্থলী একটা থলি, তাই না, যেটার মধ্যে রেণু থাকবে। রেণুস্থলী হচ্ছে কি করে, কি প্রডিউস করে? যে কিনা তোমার পরাগ রেণু তৈরি করে, পরাগ রেণু তৈরি করে, যেটা থেকে কি হয়, যেটা জার্মিনেশনের ফলে বা নিষেকের ফলে, সরি নিষেক না, জার্মিনেশনের বাংলা ভুলে গেছি আমি। জার্মিনেশনের বাংলা কি? অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম। যেটা অঙ্কুরোদ্গমের ফলে কি তৈরি করে? অঙ্কুরোদ্গমের ফলে পুং গ্যামেটোফাইট তৈরি করে, পুং গ্যামেটোফাইট তৈরি করে।
তাহলে আবারও বলি, রেণুস্থলী কি করে? রেণুস্থলী কি? রেণুস্থলী হচ্ছে একটা পরাগ রেণু, যারা অঙ্কুরোদ্গমের মাধ্যমে কি তৈরি করে? পুং গ্যামেটোফাইট তৈরি করে। বইয়ের মধ্যে অনেক কথা লেখা আছে, একাধারে অনেকগুলো কথা লেখা আছে, বুঝছো? তো যখন তোমরা বই পড়তে যাবা তোমাদের কিন্তু মাথা গুলাই যাবে। হ্যাঁ, যারা হচ্ছে অনেকদিন এই মানে মনে নাই যাদের এই উদ্ভিদ প্রজননের কিছু কিছু পার্ট, ফুলের কিছু কিছু অংশ, পরাগ রেণু, এগুলো তোমরা আগেও পড়ে আসছো, কিন্তু যারা এখন বই পড়তে যাবে মাথাটা কিন্তু ভুলে যাবে যে লাইন বাই লাইন পড়তে গেলে। তো এখান থেকে দেখো আমি যে নোটগুলো পড়াচ্ছি, নোটগুলো পড়ার পর তুমি বই পড়তে যাও, তোমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তুমি নোটটা দেখার পর, আমার এই ক্লাস করার পর তুমি বই পড়তে যাও, তোমার কাছে মাথায় আর কোনো সমস্যাই লাগবে না, ক্লিয়ার হয়ে যাবে। তোমরা, আমি দেখতে পাচ্ছি তোমরা একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। হতে পারে শুক্রবার সকালবেলা এখনো ঘুম থেকে অনেকে উঠে নাই হয়তো বা, এই জন্য কম মানুষ দেখতে পাচ্ছি আমি। তোমাদের এই গ্রুপটাতে কত হাজার মেম্বার বলো, আর আমার ক্লাস করতেছো কয়জন? তো ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, মেনশন করো, ঠিক আছে? যেমন করে ফ্রেন্ডসদেরকে অ্যাড করছো গ্রুপে, সেরকম করে ফ্রেন্ডসদেরকে মেনশন করো, শেয়ার করে দাও। যে ক্লাস করবে না, ইটস হার অর হিজ লস, ওকে? এটা তাদেরই লস, এটা আমি বলবো। তাহলে আসো, কি বলছিলাম? মাইক্রোস্পোরেঞ্জিয়া বা রেণুস্থলী কি কাজ করবে সেটা বলছিলাম, যে রেণুস্থলী পরাগ রেণু সৃষ্টি করবে, পরাগ রেণু অঙ্কুরিত হয়ে বা অঙ্কুরোদ্গম হয়ে পুং গ্যামেটোফাইট তৈরি করবে, ঠিক আছে? এখন এইটার একটা ছবি আমরা এঁকে ফেলি, চলো। এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়া বা রেণুস্থলী, এটা কোথায় থাকে? এটা তোমার পরাগধানীতে থাকে। পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে পরাগথলি থাকে, ঠিক আছে? আসো, আমরা একটা পরাগধানীর লম্বচ্ছেদ আঁকি। আমরা একটা পরাগধানী, একটা পরাগধানীর প্রস্থচ্ছেদ আঁকি। প্রস্থচ্ছেদ মানে সেটাকে কেটে দুই পাশে করলে একটা অ্যান্থার, মনে করো এই যে একটা অ্যান্থার বা একটা পরাগধানী, এটা তো এরকম ছিল তাই না? এটা একটা পরাগধানী, এটা এরকম ছিল। তো পরাগধানীটার এই যে এটা হচ্ছে যোজনী, তো পরাগধানীটার যোজনী বরাবর যদি আমরা কেটে ফেলি, কেটে এটাকে দুই পাশে এরকম একটা বইয়ের বই খোলার মতো খুলে রাখি, তাহলে আমরা যেটা দেখবো সেটাকে বলা হবে পরাগধানী প্রস্থচ্ছেদ। তো আসো আমরা পরাগধানী প্রস্থচ্ছেদটা একটু এঁকে ফেলি। একটা প্রজাপতির মতো আঁকবা, একটা প্রজাপতির মতো আঁকবা, ঠিক আছে? এঁকে এটার ভিতরে আরো দুইটা লেয়ার দিবা। দেখো তোমাদের কিন্তু চিত্র আঁকাও শিখা হয়ে যাচ্ছে। আরো দুইটা লেয়ার দিবা। দিলাম। দেওয়ার পরে এখানে চারটা গোল্লা দিবা, চার কোনায় চারটা গোল্লা, এই যে চার কোনায় চারটা গোল্লা দিলাম, দিলাম। আর এইখান দিয়ে আর একটা ছোট্ট গোল্লা দিবা, শেষ। এটাই কি? এটাই হচ্ছে আমাদের পরাগধানী প্রস্থচ্ছেদ। পরাগধানীর প্রস্থচ্ছেদ, প্রস্থ বরাবর ছেদ করলে যেটা হয় সেটাই পরাগধানীর প্রস্থচ্ছেদ। ওকে, পরাগধানীর প্রস্থচ্ছেদের পার্টস গুলো আমরা দেখি। এটা হচ্ছে যোজনী, এটা হচ্ছে তোমার আমাদের সেই পরাগথলি বা রেণুস্থলী, পরাগথলি বা রেণুস্থলী। আর এই পরাগথলি বা রেণুস্থলীর মধ্যে এই যে ছোট্ট আরেকটা গোল দেখছো না, এরকম অনেকগুলো গোল গোল থাকবে, এটাই কিন্তু আমাদের পরাগ রেণু, পরাগ রেণু, ঠিক আছে? এই পরাগ রেণুটাই পরবর্তীতে তোমার এই যে এরকম একটা কাটা 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 বলের মতো একটা তৈরি হয়, এটা তোমরা আগের ক্লাসে পড়ে আসছো মনে হয়, এরকম একটা তৈরি হয়, এই যে পরাগ রেণু। তাহলে দেখো একদম ইজি, আমরা কি আঁকছিলাম? পুং গ্যামেটোফাইটের একটা অংশ আঁকছিলাম, পরাগধানী। সেই পরাগধানীটা যোজনী দিয়ে যুক্ত ছিল। তো পরাগধানীটা যে যোজনী দিয়ে যুক্ত ছিল, সেই পরাগধানীটাকে আমরা কেটে ফেললাম, কাটার পর মাঝখানে এই যে যোজনী পেলাম। আর পরাগধানী কাটার পর চারদিকে আমরা মানে মোট চারটা আমরা পরাগথলি পেলাম, এবং পরাগথলিগুলোর মধ্যে আমরা কি পেলাম? পরাগ রেণু পেলাম। এই পরাগ রেণুগুলোই পরবর্তীতে যে এরকম হয়, আমাদের পরিচিত একটা ছবি। হ্যাঁ, পরাগধানীটা প্রজাপতির মতো দেখতে। আচ্ছা, শারমিন খান লিখেছো, দেখা যাচ্ছে না আমার আমার খাতাটা তো, আমি তো দেখতে পাচ্ছি। আপু একটু আরেকবার একটু ঢোকার চেষ্টা করো, দেখবা যে দেখতে পাবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো, এই যে আমি আঁকলাম, কি আঁকলাম? এখন পরাগধানী প্রস্থচ্ছেদ এঁকে ফেললাম। এই পরাগধানীটার মধ্যে কি কি থাকবে, এর স্ট্রাকচারটা কি কি থাকবে সেটা একটু আমরা দেখে ফেলি।
তো দেখো, এই যে পরাগধানীটা আঁকলাম, পরাগধানীটার হচ্ছে দুটি খণ্ডের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি একটা যোজনী। এবং পরিণত পরাগধানী যেটা, আমি যে লাইনগুলো বলছি এগুলো তোমরা খাতায় লিখে ফেলতে পারো, আমি মুখে বলে দিচ্ছি যে একটা পরিণত পরাগধানী চারটা কোণে বিশিষ্ট হয়ে থাকে, চার কোণ বিশিষ্ট হয়ে থাকে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। এবং পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগধানীর মধ্যে কিছু আর্কিস্পোরিয়াল কোষ থাকে। এখন এই যে আর্কিস্পোরিয়াল কোষ, এগুলো কি? এগুলো আমি তোমাদেরকে আবারও এঁকে দেখাচ্ছি। এই যে দেখো ভাইয়া, এটা হচ্ছে, যদি আমি এই পার্টটাকে, এই যে পরাগথলি, এই পার্টটাকে যদি আমরা বড় করে দেখাই, যদি বড় করে দেখাই, মানে এটা হচ্ছে আমাদের জুম করে আমরা অনেক কিছু দেখতে যাই না একটা ছবি মোবাইলে থাকলে, ওই জুম করে দেখার পর এরকম। এখন কি আঁকছি? এটা আঁকছি হচ্ছে এই যে পরাগথলি, এই পরাগথলিটাকেই যদি আমরা জুম করে দেখতাম বা আরো বড় করে দেখতাম তাহলে এরকম দেখতে পারতাম। তো এখন পরাগথালির মধ্যে কি কি থাকে? পরাগথালির মধ্যে কিছু আর্কিস্পোরিয়াল কোষ থাকে। এই যে কোষগুলো, এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। তো আর্কিস্পোরিয়াল কোষের মধ্যে আবার ভাগ আছে। আর্কিস্পোরিয়াল কোষের মধ্যে তোমার দুই ধরনের কোষ থাকে। একটা হচ্ছে তোমার দেয়াল কোষ, দেয়াল কোষ, আর একটা হচ্ছে তোমার প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ, ঠিক আছে। কি কি বললাম? দেয়াল কোষ আর প্রাথমিক জনন কোষ। এখন দেয়াল কোষ কোনগুলা, প্রাথমিক জনন কোষ কোনগুলা? দেয়াল কোষ হচ্ছে তোমার কোথায় থাকে? পরিধির দিকে থাকে। পরিধি, ওয়াল কোথায় থাকে? স্বাভাবিক, আমাদের রুমের দেয়াল, ওয়াল কোথায় থাকে? পরিধির দিকে না? আমি মাঝখানে থাকি, দেয়ালগুলো চারিদিকে আমার পরিধির দিকে থাকে। আচ্ছা, আর প্রাথমিক জনন কোষ কোথায় থাকবে? কেন্দ্রের দিকে থাকবে, কেন্দ্রের দিকে। তাহলে দেখো কিভাবে হয়, এই যে এইটা আঁকলাম, এটার এই যে পরিধিগুলো আছে না, এগুলো হচ্ছে দেয়াল কোষ। এই যে দেয়াল কোষ, ঠিক আছে, এগুলো হচ্ছে দেয়াল কোষ। আর এই যে কেন্দ্রের এই বড় বড় নিউক্লিয়াস যুক্ত যেগুলো, সেগুলোকে বলা হয় কি কোষ? সেগুলোকে বলা হয় প্রাথমিক জনন কোষ। এবং প্রাথমিক জনন কোষগুলো কোথায় থাকে? কেন্দ্রের দিকে থাকে। এবং এই যে দেয়াল কোষ, এটা কিন্তু 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। ওকে, তাহলে এইটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। আমি পেজটা উল্টিয়ে ফেলবো। আমি অবশ্য ছবিগুলো তোমাদেরকে সব দিয়েই দিব। আচ্ছা, এখন আসো, এই যে আর্কিস্পোরিয়াল কোষ আঁকলাম, আর্কিস্পোরিয়াল কোষের গঠনটাই আমরা একটু দেখে নিই। আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিস্পোরিয়াল কোষটাকে যদি আমরা ভাগ করি, কয় ভাগে পাবো? দুইটা ভাগ পাবো। একটা হচ্ছে কি প্রাথমিক প্রাথমিক জনন কোষ, আরেকটা কি? আরেকটা হচ্ছে দেয়াল কোষ। দেয়াল কোষ। এই যে প্রাথমিক জনন কোষ, এটার থেকে আবার আমরা পাবো পরাগ মাতৃকোষ। কি পাবো? পরাগ মাতৃকোষ। এবং এই পরাগ মাতৃকোষের মাধ্যমেই মেয়োসিস হবে। পরাগ মাতৃকোষে মেয়োসিস হওয়ার পর আমরা কি পাবো? মেয়োসিস হওয়ার পর আমরা পাবো মাইক্রোস্পোর বা পরাগ রেণু, ঠিক আছে। আর দেয়াল কোষ যেটা, এই দেয়াল কোষে কি হবে? দেয়াল কোষে তোমার আবার হবে, দেয়াল কোষে আমরা আমরা কতগুলো, অনেকগুলো লেয়ার পাবো দেয়াল কোষে। সেই দেয়াল কোষের লেয়ারগুলোকে বলা হয় তোমার, মানে দেয়াল কোষে তো 3 থেকে 5টা স্তর, তাই না? 3 থেকে 5টা স্তর। তো এই 3 থেকে 5টা স্তরের যে অংশগুলো, সেগুলো হচ্ছে তোমার কি কি? মধ্য ল্যামেলা, মধ্য ল্যামেলা, তারপর আর কি থাকে? আর থাকে তোমার হচ্ছে ট্যাপেটাম, ট্যাপেটাম। এছাড়াও থাকে তোমার এপিডার্মিস, এপিডার্মিস,
তারপর থাকে তোমার এন্ডোথেশিয়াম, এগুলো আলাদা। আমাদের যেটা লাগবে সেটা কি, আমাদের লাগবে ট্যাপেটাম। এই যে ট্যাপেটাম, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সবচাইতে ভেতরের স্তর। এবং এই ট্যাপেটাম কি করে জানো, এই ট্যাপেটামই পরবর্তীতে এই যে পরাগরেণু বা পুং গ্যামেটোফাইট এটাকে কিন্তু পুষ্টি দেয়। এই যে ট্যাপেটাম এ কি করে, এ হচ্ছে তোমার পরাগরেণু বা পুং গ্যামেটোফাইট যেটাই না কেন হোক না কেন, পুং গ্যামেটোফাইট সেটাকে কি সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করে। পুষ্টি সরবরাহ করে পুষ্টি সরবরাহ করার মাধ্যমে যাতে ওরা আরো বড় আর বিকশিত হয় সেটা করে থাকে আর কি। সবাই ছবি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? ছবি আমি কমেন্টে দিয়ে দিব। আচ্ছা, আব্দুল সালাম লিখেছে আমার খাতাটা পাইলে আমার খাতার ছবি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সবাইকে দিয়ে দিব। ইনবক্স না, আমি এখানে কমেন্টেই দিয়ে দিব, ঠিক আছে? একটু পরে ছবিটা তুলে কমেন্টে আমি দিয়ে দিব সবাইকে, যারা যারা কষ্ট করে ক্লাস দেখছো সবাইকে দিয়ে দিব। কিন্তু আবার যদি তোমরা ক্লাস না করে শুধু ছবি দেখো তাহলে কিন্তু বুঝবো না। ক্লাসটাও হ্যাঁ সেভ থাকবে আপু, ক্লাসটা সেভ থাকবে, গ্রুপে থাকবে। এবং কথা হচ্ছে এই ছবিগুলো শুধু শুধু তাকে থাকে দেখলে কিচ্ছু বুঝবা না। আমার ক্লাস করে যদি ছবি দেখো তাহলে বুঝবা। আচ্ছা, এখন আসো, এই যে কি কি পড়লাম, পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষের কাজ কি, পরাগ মাতৃকোষের ফাংশন কি বা কাজ কি? পরাগ মাতৃকোষ হচ্ছে তোমার কি করে, পরাগ মাতৃকোষটা কিন্তু তোমার ডিপ্লয়েড হয়, ঠিক আছে? 2n সংখ্যক ক্রোমোজোম থাকে পরাগ মাতৃকোষে। তো সে কি করে, সে হচ্ছে পরাগ রেণু প্রডিউস করে কিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে। তো মিওসিসের মাধ্যমে যে সে পরাগরেণু উৎপন্ন করলো, আমরা জানি যে মিওসিসে কি হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তাহলে ওর ক্রোমোজোম সংখ্যা কত হবে, শুধু n হবে, অনলি n। তাহলে এরকম পরাগরেণু কয়টি উৎপন্ন হতে পারে, 4টি পরাগরেণু উৎপন্ন হতে পারে। এরকম কয়টি উৎপন্ন হতে পারে, 4টি উৎপন্ন হতে পারে। এবং পরাগরেণুগুলো দেখতে কি ধরনের হয়, মোস্টলি তোমার হলুদ কালারেরই হয়, কিন্তু বিভিন্ন কালারেরও হতে পারে, বিভিন্ন রঙেরও হতে পারে। ওকে, আর হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম তো আমি বলেই দিলাম যে এই যে পরাগরেণু, এই পরাগরেণুটা যে ডেভেলপ হবে বা বিকাশ হবে সেটাকেই পুষ্টি সরবরাহ করে কে, পুষ্টি সরবরাহ করে তোমার এই ট্যাপেটাম। এই ট্যাপেটামটা একটু হাইলাইট করে দিই, ট্যাপেটামটা ইম্পর্টেন্ট। এবং এই ট্যাপেটাম বহুবার মেডিকেলের অ্যাডমিশন টেস্টে আসছে, তারপরে এইচএসসির এমসিকিউতে আসছে ট্যাপেটাম বিষয়টা। ট্যাপেটাম কি, ট্যাপেটাম হচ্ছে ইনারমোস্ট লেয়ার অফ দি দেয়াল কোষ, মানে সবচাইতে ভিতরের স্তর দেয়াল কোষের। এবং ট্যাপেটাম কি করে, পরাগরেণুকে পুষ্টি সরবরাহ করে। এখন আসো পোলেন টেট্রাড নামে বা টেট্রাড নামে একটা সংজ্ঞা আছে। টেট্রাড সংজ্ঞাটা আমরা পড়ে ফেলি। টেট্রাড জিনিসটা কি, টেট্রাড টেট্রাড হচ্ছে এই যে পরাগরেণু 4টির কথা আমি বললাম না, এই 4টা পরাগরেণু একটা একটা অবস্থা করে থাকে, সেই অবস্থাটাকে টেট্রাড বলা হয়। মানে অনেকটা এইভাবে থাকে, এরকম। তারপরে যে 4টা পরাগরেণু তৈরি হয় এরা এভাবে থাকে, এরকম এরকম এরকম। তাহলে দেখো 1 2 3 4, তাহলে এই যে 4টা একসাথে একটা অবস্থান করে আসে না, এইটাকেই বলা হয় টেট্রাড। এটা কার অবস্থান, এটা হচ্ছে 4টি পরাগরেণুর অবস্থান, পরাগরেণুর অবস্থান। ওকে, টেট্রাড বললাম। আর আরেকটা কি আছে, পলিনিয়াম। পলিনিয়াম জিনিসটা কি, পলিনিয়াম পলিনিয়াম জিনিসটা কি, পরিণত হওয়ার পরে সাধারণত এই যে পরাগরেণু এরা হচ্ছে আলাদা হয়ে যায়। এখন তো একসাথে আছে না, তো যখন এরা পরিণত হয় স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে আলাদা হয়ে যায়। তো যদি আলাদা না হয়, মানে পরিণত হওয়ার পরেও যদি এই পরাগরেণুগুলো আলাদা না হয়ে যায়, আলাদা না হয়, তাহলে সেটাকে কি বলে, তাহলে সেটাকে বলা হয় পলিনিয়াম। তাহলে সেটাকে বলা হয় পলিনিয়াম, ঠিক আছে? তো পলিনিয়ামের উদাহরণ হচ্ছে তোমার যে অর্কিডেসি,
মানে কতগুলো স্পেসিস আছে, প্ল্যান্টসের প্রজাতি আছে। এক্সাম্পল অর্কিডেসি, তারপর আছে অ্যাসক্লিপিয়া ডেসি। ওকে, এগুলো হচ্ছে প্রজাতি। অর্কিডেসি অ্যাসক্লিপিয়াডেসি, অর্কিডেসি অ্যাসক্লিপিয়াডেসি। এটা যদি তুমি 10 বার পড়ো, অর্কিডেসি অ্যাসক্লিপিয়াডেসি, অর্কিডেসি অ্যাসক্লিপিয়াডেসি, বারবার 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 পড়লে কি হবে, তোমার মুখের জড়তাটা কিন্তু দূর হয়ে যাবে এবং তোমার এটা মনে থাকবে। আর তুমি যদি আগেই ভয় পাও, আল্লাহ এটা কি নাম, কেমনে লিখছে, কেমনে পড়বো, এরকম যদি তুমি ভয় পাও তাহলে এটা আর ঠিকই হবে না। ওকে, একটা জিনিস, একটা পড়া কিভাবে মনে থাকে জানো? সেই পড়াটাকে যখন তুমি দেখবা, দেখে সেই পড়াটাকে তুমি 10টা বার জোরে জোরে বলবা, জোরে জোরে। যেমন ধর আমি বললাম আর্কিস্পোরিয়াল কোষ 2 ভাগে বিভক্ত, প্রাথমিক জনন কোষ, দেয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ 2 ভাগে বিভক্ত, প্রাথমিক জনন কোষ, দেয়াল কোষ। এরকম করে আমি 10 বার পড়বো জোরে। কান শুনতে পাচ্ছে না, আমার কানটা এটা শুনে কিন্তু আমার ব্রেনে নিয়ে যাচ্ছে ইনফরমেশনটা। তো 10 বার বলা শেষ, মোটামুটি আমি বুঝে গেছি যে আমি কি বলছি, আমি জানি। এরপর তুমি 10 বার সেটা মনে মনে চিন্তা করবা যে হ্যাঁ কি বলছিলাম। আচ্ছা, আমার এখানে একটু নেটওয়ার্কের কানেকশনের সমস্যা দেখাচ্ছে, নেটওয়ার্ক কানেকশন একটু সমস্যা দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে। ইদানিং নেট খুব প্রবলেম করছে, সামনের মাস থেকে হবে না ইনশাল্লাহ, সামনের মাস থেকে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ব্লাডটা ঠিক হয়ে যাবে, নেটে একটু প্রবলেম ছিল। তো আমি যেটা বলতেছিলাম যে জোরে জোরে বলে আবার মনে মনে চিন্তা করবা। এই যে মনে মনে আবার চিন্তা করলা, নিজেকে নিজে জিজ্ঞেস করলা, এটাকে কি বলে জানো? ব্রেন স্টর্মিং বলে। তো যে যত বেশি ব্রেন স্টর্মিং করবা বায়োলজির এই ইনফরমেশনগুলো তার কিন্তু তত বেশি মনে থাকবে, বায়োলজির ইনফরমেশনগুলো তার তত বেশি মনে থাকবে। ওকে, তাহলে পলিনিয়াম পড়ে ফেললাম। কি কি পড়লাম? টেট্রাড পড়লাম, পলিনিয়াম পড়লাম। আচ্ছা, এখন আসো আমাদের পোলেন গ্রেনের স্ট্রাকচারটা আমরা পড়ি। একটা পোলেন গ্রেনের মধ্যে কি কি থাকতে পারে, বা একটা পরাগ রেণুর মধ্যে কি কি থাকতে পারে। পরাগ রেণু, একটা পরাগ রেণুর মধ্যে কি কি থাকবে? তাহলে আসো, প্রথমে একটা এরকম গোল্লা দিলাম, পরাগ রেণু আঁকছি আমি। হ্যাঁ, আমারটা সুন্দর হয় নাই বুঝছো। তোমরা কি করবা, কম্পাস আছে না বা গোল কিছু নিয়ে যাবা পরীক্ষার হলে, নিয়ে গিয়ে সেই গোল জিনিসটা দিয়ে এভাবে গোল করবা পেন্সিল দিয়ে, করে মাঝখানে মাঝখানে এভাবে করে মুছে দিবা, তাহলে সুন্দর হবে। আমি এটা এভাবে আঁকি নাই, তো আঁকলাম, গোল হবে এটা। গোল হওয়ার পর এই যে দেখো, এই বাইরের যে লেয়ারটা না, অন্য কালি দিয়ে আঁকি, এই যে এটা বাইরের, বাইরের এটা, এটা হচ্ছে তোমার কি, এটাকে বলা হয় এক্সাইন, এক্সাইন। আর আরেকটা আছে ভিতরের, এই যে ভিতরের যে পার্টটা, এটা হচ্ছে ভিতরের পার্ট, এই যে এখানেও আছে ভিতরের পার্ট। এই ভিতরের পার্টটাকে কি বলা হয়? ভিতরের পার্টটাকে বলা হয় ইনটাইন। এখন কি আঁকছি? এখন আমি আঁকছি পরাগ রেণুর অংশগুলো, পরাগ রেণুর অংশগুলো, ইনটাইন, ইনটাইন, এক্সাইন, ইনটাইন, এঁকে ফেললাম। এখন দেখো এক্সাইন ইনটাইন, এক্সাইন ইনটাইন সব জায়গায় আছে, কিন্তু কিছু কিছু জায়গায় নাই। এই যে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা, জায়গায় জায়গায় ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হয় জানো? ফাঁকাগুলোকে বলা হয় তোমার, কি বলা হয়, জার্ম পোর বলা হয়, জার্ম পোর। বা এটাকে আরেকটা কি বলতে পারে, এটাকে বলতে পারে তোমার রেণুরন্ধ্র, রেণুরন্ধ্র। দেখো বাংলা নামটার থেকে ইংলিশ নামটা কত সহজ, রেণুরন্ধ্র। অথবা এটাকে জনন ছিদ্রও বলা যায়, জনন ছিদ্রও বলা যায়। ঠিক আছে, এক্সাইন, ইনটাইন, রেণুরন্ধ্র পড়লাম। আর ভিতরের যেটা, ভিতরের এটা কি, ভিতরের এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, ভিতরের এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস।
ওকে, আর কি আছে? আর কিছু নাই এখানে পড়ার। এখন দেখো, ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই যে ফুটা ফুটা দিলাম, এগুলো কি? এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, চিত্র পরাগরেণু, চিত্র পরাগরেণু। তাহলে দেখো, এই যে এক্সাইনগুলা, এই এক্সাইনগুলো সাধারণত কেমন হয়? পুরু স্তর হয়, মোটা স্তর, মোটা স্তর, এবং এগুলো কিউটিন দিয়ে তৈরি থাকে। কিউটিন, এক্সাইনে কি থাকে? কিউটিন থাকে। এক্সাইনে থাকে কিউটিন। আর ইনটাইন, যারা ইনটাইন স্তরটা হচ্ছে তোমার ভিতরেরটা, তো এটা হচ্ছে পাতলা হয়, এবং এখানে কি থাকে? এখানে তোমার মেইনলি সেলুলোজ টাইপের জিনিসগুলো থাকে, মানে সেলুলোজ রাসায়নিক পদার্থগুলো এখানে থাকে ইনটাইনের মধ্যে। এখন এই যে এক্সাইন, এক্সাইনের কথা বললাম। আচ্ছা, হ্যাঁ, চুরি টুরি নিয়ে যাইতাম আমরা, ছোটবেলায় চুরি নিয়ে যাইতাম। হুম, যারা কমেন্টটা লিখছো, চুড়ি নিতাম, তারপরে বোতলের ক্যাপ নিতাম, বিভিন্ন রকম গোলাকার বস্তু নিয়ে যাইতাম, যাতে করে গোল ছবি আঁকতে পারি। আবার কম্পাস তো নিয়ে যাইতামই, কম্পাসে বেশি নিতাম। তাহলে দেখো, এক্সাইন, এক্সাইনটা হচ্ছে তোমার অনেক সাজানো গোছানো থাকে, বুঝছো? এক্সাইনটা অনেক সাজানো গোছানো থাকে। তো এগুলাকে বলা হয় অর্নামেন্টেড। আমরা কি করি? গয়না যারা পরি, আমরা মেয়েরা গয়না কেন পরি? নিজেদেরকে সাজানোর জন্য না? তো এক্সাইনের মধ্যে অনেক রকম রাসায়নিক উপাদান থাকে, আবার অনেক রকম মানে অলংকারের মতো অনেক সাজানো গোছানো থাকে, এটাকে বলা হয় অর্নামেন্ট, অর্নামেন্টেড। হ্যাঁ, অর্নামেন্টেড। তো এই এক্সাইনের মধ্যে আবার কি থাকে? অনেক রাসায়নিক উপাদান তো বললাম। এর মধ্যে প্রধান যে রাসায়নিক উপাদানটা, প্রধান রাসায়নিক উপাদানের নাম কি? স্পোরোপোলেনিন। ঠিক আছে, স্পোরোপোলেনিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদান। প্রধান, এটা আসে, অনেক আসে এমসিকিউতে। প্রধান রাসায়নিক উপাদান, ঠিক আছে? এমসিকিউ লিখে রাখি, এমসিকিউ। প্রধান রাসায়নিক উপাদান। ভেতরের ত্বক ইনটাইন বলে ফেলেছি, জার্মপোর বলে ফেলেছি। এই যে জার্মপোর বা রেণুরন্ধ্র বা জনন ছিদ্র, এটা কতগুলো থাকতে পারে? এটা তোমার 1 থেকে 20টা পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, 1 থেকে, মানে 1 না, মানে 20টি পর্যন্ত থাকতে পারে, আপ টু 20। ঠিক আছে, 20টি পর্যন্ত থাকতে পারে, মানে কি? যে 20টার বেশি থাকবে না, 20টার বেশি কিন্তু থাকবে না, 20টার কম থাকতে পারে, বাট 20টার বেশি থাকবে না, আপ টু 20 থাকতে পারে এই জার্ম পোর্সগুলো। ওকে। আর হচ্ছে পরাগরেণুর সাইটোপ্লাজমটা কেমন থাকে? ঘন থাকে। নিউক্লিয়াসটা হচ্ছে মাঝখানে থাকে, মানে এই যে সাইটোপ্লাজম, এটা কেমন থাকে? এটা থাকে ঘন, আর নিউক্লিয়াসটা প্রথম দিকে মাঝখানে থাকে। কিন্তু যখন এই যে পরাগরেণু এটাই বড় হয়, আরো পরিণত হয়, তখন কি হয় জানো? নিউক্লিয়াসটা আস্তে করে এই যে ওর ওয়ালটা আছে না, এক্সাইন ইনটাইন, এটার কাছে চলে আসে, মানে পরিধির দিকে সরে আসে। তাহলে নর্মাল অবস্থায়, প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে, আর যখন পরাগরেণু পরিণত হয়ে যাবে, তখন নিউক্লিয়াস কি করবে? নিউক্লিয়াসটা এক সাইডে সরে যাবে, একদিকে সরে আসবে। তাহলে এখন কি আঁকলাম? এখন আমি আঁকলাম আমাদের পরাগরেণু, যে পরাগরেণুর একটি চিত্র আঁকলাম, এবং ভিতরের যে স্ট্রাকচারগুলো সেগুলো মোটামুটি বলেই দিলাম। তো পরাগরেণুর বৈশিষ্ট্যগুলো দেখো। পরাগরেণুটা হবে কি? এককোষী। পরাগরেণুটা হবে এককোষী। এটা হবে হ্যাপ্লয়েড। এটা আমরা একটু আগে দেখে আসছি যে ওর যে মাতৃকোষ ছিল সেটা ডিপ্লয়েড ছিল, কিন্তু ও তো মিওসিসের মাধ্যমে হয়েছে, তাই ও হচ্ছে হ্যাপ্লয়েড। ওর ব্যাসার্ধ কেমন হবে? ওর ব্যাসার্ধ হবে 10 থেকে 200 মাইক্রোমিটার, 10 to 200 মাইক্রোমিটার। এরপরে ওর ভিতরের যেগুলো সেগুলো আমি বলেই দিছি। নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াস পরিধির দিকে সরে যাবে যখন পরিণত হবে। পরিণত হয়ে গেলে ওর কোষের মধ্যে একটা কোষ গহ্বর তৈরি হয়, ওই কোষ গহ্বরটাই ওকে চাপা দিয়ে ওই দূরে সরায় দেয়। ঠিক আছে, কোষ গহ্বর তৈরি হবে, সরে যাবে যখন পরিণত হবে, কোষ গহ্বর তৈরি হবে। তাহলে এগুলো কি বললাম? এগুলো আমি পরাগরেণুর স্ট্রাকচার পড়লাম। ওকে। এখন আরেকটা জিনিস পড়তে হবে, মানে আরেকটা জিনিস আমি দেখাই দিই যে কিভাবে কিভাবে কি হইলো, পরাগরেণুটা কেমনে আসলো। প্রজাপতি আঁকছিলাম না, মনে আছে? এই যে প্রজাপতির মতো একটা একটু আগে আঁকলাম, অ্যান্থার বা পরাগধানী। এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের পরাগধানী। ওকে।
এটা ছিল আমাদের পরাগধানী। এই পরাগধানীটার এই জায়গাটা থেকে আমাদের কি তৈরি হলো, এই জায়গাটা থেকে আমার ওই যে পরাগ মাতৃকোষ সেটা তৈরি হলো, পরাগ মাতৃকোষ এটা তৈরি হলো। পরাগ মাতৃকোষ, এই পরাগ মাতৃকোষ থেকে প্রথমে হবে মিওসিস ওয়ান। মিওসিস ওয়ান দিয়ে কি তৈরি হবে, দুই নিউক্লিয়াস বিশিষ্ট একটা তৈরি হবে, এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এরপরে সেখান থেকে আবার মিওসিস টু হবে, মিওসিস টু দিয়ে ফাইনালি তোমার ওই যে চারটা তৈরি হবে। চারটা তৈরি হলো। এখান থেকেই তোমার ওই যে একটু আগে টেট্রা রেখেছিলাম না, ওই টেট্রার তৈরি হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার টেট্রাড। এবং এই যে টেট্রাড, এই টেট্রাডটা কি করবে, একটা পরাগরেণু আলাদা করে দিবে। এটা যখন পরিণত হবে একটা পরাগরেণু আলাদা হয়ে যাবে, সেই পরাগরেণুটাই আলাদা হয়ে গিয়ে তোমার এই যে এক্সাইন ইনটেন সমৃদ্ধ একটা পরাগরেণু তৈরি হবে। এটা কি, এটা হচ্ছে পরাগরেণু। তাহলে আবারও বলি, এটা কি ছিল, এটা ছিল পরাগধানী। পরাগধানীটা থেকে এই যে এখান থেকে আমরা পেলাম পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ মিওসিস ওয়ানের মাধ্যমে হয়ে গেল হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, তারপরে হয়ে গেল চারটা নিউক্লিয়াস, ঠিক আছে, মিওসিস টু এর মাধ্যমে। এরাই টেট্রাড গঠন করলো। এই টেট্রাড থেকে যখন টেট্রাড আলাদা হয়ে গেল পরিণত অবস্থায়, তখন হয়ে গেল কি, পরাগরেণু। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমার মনে হয় এই পর্যন্ত থাকুক, নাকি আরেকটু দেখতে চাও তোমরা? আরেকটু একে দেখিয়ে দিব, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক নাকি আরেকটু দেখিয়ে দিই। এখন আসো আমি পরাগরেণু বা পরাগরেণুর যে বিকাশ সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমত একটা পোলেন গ্রেইন থাকবে, পরাগরেণু থাকবে, এটা হচ্ছে পরাগরেণু। সেই পরাগরেণুটা পরবর্তীতে কি হবে, পরাগরেণুর এই যে ওয়ালগুলো দেখাই, এই যে এটা হচ্ছে তোমার এক্সাইন, আর এই যে ভিতরের এটা হচ্ছে তোমার ইনটাইন, ঠিক আছে। আব্দুল সালাম লিখছো নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক আমার ঠিক আছে ভাইয়া, তোমার মনে হয় প্রবলেম হতে পারে। এটা হচ্ছে, এখানে দুইটা নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াস, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার জনন নিউক্লিয়াস হবে, আরেকটা হচ্ছে তোমার জনন নিউক্লিয়াস। ওকে, আর এই যে এখান দিয়ে এই জায়গাটা হচ্ছে তোমার ওই যে জনন ছিদ্র বা রেণুরন্ধ্র। তারপর এখানে যে এটা যখন আবার আরেকটা স্টেপে যাবে তখন কি হবে, আরেকটা স্টেপে গেলে এটা তো এরকমই থাকবে, যে জনন ছিদ্র বা জনন রন্ধ্রটা ছিল সেটা বড় হয়ে একটা পোলেন টিউব ফর্ম করবে, ঠিক আছে। এটাকে বলা হয় পোলেন টিউব বা পরাগ নালিকা। পরাগ নালিকা আগের ওর যে ছিল স্কিন সেটা আগের মতোই থাকবে, আর ওর যে নিউক্লিয়াস ছিল জনন নিউক্লিয়াসটা উপরেই থাকবে, আর যেটা টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস সেটা নিচে চলে আসবে, ঠিক আছে। তো পরবর্তী পর্যায়ে এখান থেকে কি হবে, এখান থেকে তোমার এই টিউব নিউক্লিয়াসটা বা পরাগ নালিকাটা আরও বড় হবে, নালিকা নিউক্লিয়াসটা একদম শেষে চলে যাবে, আর যেটা জনন নিউক্লিয়াস ছিল না, জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা এখানে
দুইটা পুং গ্যামেট সৃষ্টি করবে। জনন নিউক্লিয়াস নিচে দুইটা পুং গ্যামেট সৃষ্টি করবে। তাহলে পরাগনালিকাটা কোথা থেকে তৈরি হলো? পরাগনালিকাটা এই জনন ছিদ্রের এই জায়গাটা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে নিচে তৈরি হলো। আর যে দুইটা নিউক্লিয়াস ছিল, একটা জনন, একটা হচ্ছে কি নালিকা, সেটার মধ্যে এই যে জনন, এটা হচ্ছে জননটা, আর এটা হচ্ছে নালিকাটা। তো এই নালিকাটা নালিকার মতোই থাকলো এখানে। আর জনন যেটা ছিল, সেই জননটা থেকেই তোমার এখানে দুইটা কি পাওয়া গেল? পুং গ্যামেটোফাইট পাওয়া গেল, পুং গ্যামেট পাওয়া গেল। ঠিক আছে? তো এটা যেটা আঁকলাম সেটা কি আঁকলাম? এটা হচ্ছে তোমার পুং গ্যামেটোফাইট সৃষ্টির বিভিন্ন ধাপ বা পরাগরেণুর বিকাশ আঁকলাম। ঠিক আছে? তাহলে আমার মনে হয় নেটের অনেক প্রবলেম হচ্ছে আজকে সবারই, কয়েকদিন ধরে নেটের সার্ভারটা ডাউন। তো আমি হচ্ছে ক্লাস আজকে এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এর পরের চ্যাপ্টার পরের থেকে কন্টিনিউ করব। নেক্সট ক্লাস আমাদের শুক্রবারে হবে ইনশাল্লাহ, নেক্সট শুক্রবারে সকাল 11টায়, বা তোমরা যদি বলো নেক্সট শুক্রবার বিকালেও আমি ক্লাস নিতে পারবো। ঠিক আছে? সামনের সপ্তাহটা আমি নিজে একটু ব্যস্ত থাকবো, আমার বাসা চেঞ্জ করতে হবে, বাসা শিফটিং করতে হবে। তো এই জন্য আর কি ক্লাসটা শুক্রবারই হবে। আর সামনের মাস থেকে তোমাদের যে রেগুলার ক্লাস, সেটা হচ্ছে শুক্রবার ছাড়াও সপ্তাহে আরও একটা দিন আমি দিব। তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো করবে। আর ক্লাস শেষ করার পরে আমি আমার খাতার ছবিগুলো তুলে নোটগুলো পোস্ট করে দিব। ঠিক আছে? তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। আর এখানে যারা যারা আছো প্রত্যেকে আমি চাই তোমার আমার জেড এডুকেয়ার যে গ্রুপ আছে, আমার গ্রুপ, সেখানে একটু জয়েন করে ফেলিও। হ্যাঁ, আমার জেড এডুকেয়ার একটা গ্রুপ আছে, সেখানে সবাই জয়েন করবে, আমি এটা চাই। ওকে, আসসালামু আলাইকুম।